ঐকমত্যের ভিত্তিতে আগামী দিনের পথরেখা তৈরির লক্ষ্য জানালেন আলী রিয়াজ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা। শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়ায় সরকারের সমালোচনায় মির্জা ফখরুল। ফ্যাসিবাদ রুখতে কোন্দলে না জড়ানোর তাগিদ। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচার শুরুর আবেদন জানাবে প্রসিকিউশন। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়ানও। ৩ জন সংকটাপন্ন, সরকারের কমিশন গঠন। গাজীপুরে টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, রাতভর তল্লাশিতেও মেলেনি সন্ধান। মহাসড়ক অবরোধে বিক্ষোভ জনতার। ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণার ফাঁদে কুষ্টিয়ার মানুষ, মেয়াদ পূর্ণ হলেও মিলছে না টাকা। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। 2-3 মাস পরে তোমার টাকা দিয়ে দেবো। আর ফোনে আমার ছেলে দিয়ে ফোন দেয়, ফোনই ধরে না। অফিসে কেউ নাই, কয় যে আমরা কিছু জানি না। প্রত্যেকটা মানুষের গ্রাহকের জন্য টাকাগুলো সুন্দরভাবে সবাই যেন ফিরে পায়, আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের এই একটা আবদার। নানা আলোচনার পর বাণিজ্য চুক্তিতে পৌঁছালো ইইউ ও যুক্তরাষ্ট্র। 15% শুল্কে একমত। $750 বিলিয়ন জ্বালানি কিনবে ইইউ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দ্রুত আলোচনা শেষ করে ঐকমত্যের বিষয়গুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে দেশের আগামী দিনের পথরেখা করতে চাইছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, কতগুলো মৌলিক বিষয়ে অগ্রগতি হলেও এখনো নিষ্পত্তি হয়নি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 20তম বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। দেশে আর যেন কখনো ভয়াবহ পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জায়গায় এসে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় সনদের প্রাথমিক খসড়া দুপুরের মধ্যে সব দলের কাছে পৌঁছে দেওয়া হবে। অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করে এগিয়ে যাওয়ার আশাও জানান আলী রিয়াজ। এদিকে সংবিধানের 4 মূলনীতির বিষয়ে একমত নয় জানিয়ে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি প্রতিনিধি দল। আমাদের সময়ের স্বল্পতার কথা আর আমি বিশেষভাবে বলার কোনো কারণ মনে করি না, কারণ আপনারা সকলেই জানেন আমরা বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে, কিন্তু কতগুলো মৌলিক বিষয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের আলোচনার অগ্রগতি হলেও নিষ্পত্তি হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেখানে প্রবেশ করার আগে তো অলরেডি একটা প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে যে আসলে আলোচনা কন্টিনিউ হবে কি হবে না। হ্যাঁ, তা আমার যদি পরিষ্কার বক্তব্য, বিগত 54 বছরের যে ইতিহাস আমাদের, এই ইতিহাস খুব একটা শুভকর ছিল বলে মনে হয় না, এটা আমরা সবাই জানি। বিশেষ করে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে বিগত 54 বছর যে দলই ক্ষমতায় আসছে তারা তাদের মতো করে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। আমরা মোটামুটি 3 বার বড় অঙ্কে জীবন দিলাম। 71 লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, কিন্তু 71 পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারেনি। এরপরে 90 সালে এসে আবার অসংখ্য মানুষ জীবন দিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করলেন, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হল না। অত্যন্ত প্যাথেটিক, দুঃখজনক। 90-এর জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হলে 24 সালে এসে এত মানুষকে জীবন দিতে হতো না। আমাদের জেলে যাওয়া লাগবে না, রিমান্ডে অকথ্য নির্যাতন জুলুম সহ্য করা লাগবে না। তো 24 সালে এসে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিলেন, তাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিলেন। সেই রিমান্ডের দুঃসহ স্মৃতিগুলো এখনো মনে পড়লে হৃদয়টা কেঁদে ওঠে। আমাদের প্রত্যেকের শরীরে জুলুম নির্যাতনের চিহ্ন এখনো আছে। তো এই 24-এর বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি নতুন চিন্তা না করি, নতুনত্ব নিয়ে না ভাবি, তাহলে অত্যন্ত দুঃখজনক হবে। এবং আমি মনে করি আগামী 2-4-5 বছরের মধ্যে আমাদের আবারও রাজপথে নামতে হবে, আবারও রক্ত ঝরাতে হবে, আবারও লড়াই করতে হবে। তো সেদিকে যাতে আমাদের না হাঁটতে হয়, এজন্যই আমরা বলছি যে আসল নতুন করে ভাবি। যারা ইতিমধ্যে আলোচনা বয়কট করেছেন, আমি আহ্বান জানাবো গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আসুন আলোচনায় অংশগ্রহণ করি।
আমরা সবাই মিলে আলোচনা করি, আলোচনার মাধ্যমে একটা ফ্রুটফুল সিদ্ধান্ত এই হাউস থেকে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতি আহ্বান থাকবে, আপনাদেরকে অনড়, স্বাধীন চেতা এবং আপনাদের যে স্ট্রং একটা পজিশন, এটা অব্যাহত রাখতে হবে। দু একটি দল বিরোধিতা করতে পারে, ওয়াকআউটও করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বিএনপির ওয়াকআউটের কারণ কি? আজ কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। আজকের পূর্ব নির্ধারিত যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মধ্যে কিছু বিষয় রয়েছে, যেই বিষয়গুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে কিন্তু আগে থেকেই এক ধরনের তারা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিমত পোষণ করে আসছিল। বিশেষ করে প্রথমত এনসিসি গঠনের ক্ষেত্রে এবং পরবর্তীতে যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি শুরু থেকেই দ্বিমত পোষণ করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে, সেই নিয়োগগুলো নিয়ে আলোচনার বিষয় হিসেবে নির্ধারিত করা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই বিএনপি শুরু থেকে যেই দাবি করে আসছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে যে সাংবিধানিক কাঠামোতে নিয়ে আসা, এর মাধ্যমে নির্বাহী ক্ষমতাকে খর্ব করা হবে এমন অভিযোগ কিন্তু করে আসছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আজকের এই পর্বটি শুধুমাত্র ওয়াকআউট করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবাদ মাধ্যমে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছি, কারণ আপনারা সবাই জানেন দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে বিধান প্রণয়ন করার জন্য জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে আলাপ আলোচনায় কিছু কিছু মৌলিক বিষয়ে, সাংবিধানিক সংশোধনের মৌলিক বিষয় এবং অন্যান্য বিষয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমাদের অবস্থানটা আমি একটু পরিষ্কারভাবে বলি। আমাদেরই প্রস্তাব মতে যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন, সে যত মেয়াদেই হোক বা যতবারই হোক, সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে। তাতে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে, সেই বিষয়ে আমরা একমত নই। কিন্তু পরবর্তীতে আমরা বিচার বিশ্লেষণ করে সবার সাথে আলোচনা করে আমরা কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়ে এক জায়গায় এসেছি। যেমন নির্বাচন কমিশন গঠন পদ্ধতিতে আমরা সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির প্রতিনিধি রেখে স্বাধীনভাবে একটা সার্চ কমিটির মধ্য দিয়ে যাতে নির্বাচন কমিশনের নিয়োগ হয়, সেই ব্যবস্থার সেটাও আমরাই প্রস্তাব করেছি, সেটা গৃহীত হয়েছে। তাতে করে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়ে সত্যিকার কার্যকরভাবে স্বাধীনতা ভোগ করবে এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে। এটা হেল্প গেল 2। তৃতীয় নম্বরে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলে যেটা হয়েছে প্রায়, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে যে কোনো রকমের সংশোধনী যদি কোনো পার্লামেন্ট আনে, সেটা পরবর্তীতে রাষ্ট্রপতির সিগনেচারের আগেই গণভোটের ব্যবস্থা রাখার জন্য সেই প্রস্তাবও আমরাই দিয়েছি এবং সেটাও গৃহীত হয়েছে। এটা
মূলত এই তিনটা পদক্ষেপের মধ্য দিয়ে রাষ্ট্রে পুনর্বার কোন স্বৈরাচারের উদ্ভব হওয়ার পথটা বন্ধ হলো বলা যায়। মোরওভার, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার জন্য আমরা অনেক প্রস্তাব দিয়েছি, ঐক্য কমিশনের অনেক প্রস্তাব আছে, এবং জুডিশিয়াল রিফর্ম কমিশনের যে প্রস্তাবগুলি ছিল প্রায় সব প্রস্তাব আমরা একমত হয়েছি। এবং আপনারা জানেন প্রায় নিত্যদিনই জুডিশিয়ারির বিভিন্ন রিট এবং তার ভার্ডিক্টের মধ্য দিয়ে ইতিমধ্যেই জুডিশিয়ারির স্বাধীনতা অনেকটা ইন্ডিপেন্ডেন্স হওয়ার পথে এগিয়ে গিয়েছে, বাকিটা হয়তো পরবর্তী সংশোধনের মাধ্যমে যাবে। তো এই চারটা ব্যবস্থা যদি কার্যকর থাকে তাহলে কোনোভাবেই রাষ্ট্রে সাংবিধানিকভাবে বা সংসদীয়ভাবে স্বৈরতন্ত্রের উৎপত্তি বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের উৎপত্তি আর হতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, নির্বাহী বিভাগকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হতে হয়, যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে, সংসদের কাছে, এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিন্তু জনগণের প্রত্যাশা অনেক। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সে আকাঙ্ক্ষা, জনগণের সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সে বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। ধন্যবাদ। কিছু সময়ের জন্য ওয়াকআউট বলাই যায়, অবশ্যই যাব। আমরা মনে করি না এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে। ধন্যবাদ আপনাকে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রিপন। ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিজেরা কোন্দলে জড়ালে ফ্যাসিস্টরা আবারও নতুন করে মাথা চারা দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুব দলে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের এক বছরেও শেখ হাসিনার বিচার কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করছেন না এমন অভিযোগও নাকচ করেন তিনি। বলেন, জুলাই আন্দোলনে শিশু, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। যারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তাদেরকেই ন্যায্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি, এবং সব শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম। এই 1 বছর পরে আজকে এই শাহবাগের এই চত্বরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা সবাই কিছুটা ভাবাবেগে আপ্লুত। সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাত বা পিআর অনুসারে হতে হবে।
আসন অনুসারে হবে না। এমন ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে জামালপুরে জেলা পরিষদ ডাক বাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। জানান, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে বেশিরভাগ বিষয় ঐকমত্য হয়েছে। বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল। ঐকমত্য আসার পরেই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করবেন বলে জানান নাহিদ ইসলাম। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনী তোড়জোড় শুরু হবে বলেও জানান তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। প্রথম দিকে আলোচনা ছিল, বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পেয়ার অনুসারে হতে হবে, যা আসনের অনুসারে হওয়া যাবে না। মানে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসে। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে পথসভা করবেন এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, পদযাত্রায় অংশ নিয়ে কি বলছেন নেতারা? সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আসলে এই যে আজকের যে এনসিপির পদযাত্রা, এটি কিন্তু আমরা দেখছি যে আসলে জামালপুরের তমালতলা মোড় থেকে শুরু হয়েছে। এখানে পদযাত্রায় উপস্থিত রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ হাসান এবং জামালপুরের নেতৃবৃন্দ সহ আরো যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তমালতলা থেকে মূলত এনসিপির শত শত নেতা কর্মীদের নিয়ে কিন্তু উপস্থিত রয়েছে। এবং এই আজকের যে এই পদযাত্রা যেটি হচ্ছে সেটি থেকে তারা যেটি বলছে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্য যে রয়েছে বাংলাদেশে সেগুলো যেন দূর হয় এবং বাংলাদেশে যে এই যে একচাটিয়া একজন স্বৈরশাসক ছিল সেগুলো যেন দূর হয়, এমনটি কিন্তু বলছে মূলত এনসিপির নেতৃবৃন্দরা। আসলে যদি আপনাদের আমি আরেকটু বলে রাখি যে জামালপুরের এনসিপির আজকের এই পদযাত্রা শেষে একটু পথসভা হচ্ছে এবং এই পথসভা শেষে কিন্তু তারা মূলত ময়মনসিংহের উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা করবে, এমনটি আমরা জানছি। এই ছিল আসলে মূলত জামালপুরের এনসিপির পদযাত্রা থেকে এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জামালপুরে পথসভা করবেন এনসিপি নেতারা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালে হাজির করা হবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে। এর আগে গেল 22 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 30 জন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। গত বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাইদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাহিল ফারাবী আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ালেখা করত। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, রাত 1:45টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবী আয়ানের মৃত্যু হয়। তার শরীরে 40% দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে 18 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল বার্নে 1 জনের মৃত্যু হয়।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিত, কারণ, দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করবে। এই কমিশনকে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে। অপর সদস্যরা হলেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রশাসন প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল M সাইদ হোসাইন, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান, আইনজীবী আশরাফ আলী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গাপুর, চীন ও ভারতের 21 জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে তিনি তাদের প্রতি এই কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টা জাতীয় সংকটের সময়ে তাদের উৎসর্গ ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্য সেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। ডক্টর ইউনূস বলেন, এই দলগুলো শুধু তাদের দক্ষতা নিয়েই আসেনি, এনেছে তাদের হৃদয়ও। তিনি সফররত চিকিৎসকদের কাজ সহজ করতে সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর এখনো সন্ধান মেলেনি। রাত থেকে ফায়ার সার্ভিস চেষ্টা চালালেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ওই নারীকে। বৃষ্টির পানিতে পূর্ণ ম্যানহোল এখন পরিণত হয়েছে মৃত্যুকূপে। সহকর্মী M নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার পাশে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে থাকা ঢাকনাবিহীন এক ম্যানহোলে পড়ে যান অজ্ঞাত পরিচয়ের এক নারী। অনেকেই তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, তো এক পর্যায়ে আমরা ওখানে সামনে একটা স্ল্যাব অনেকের সহায়তা সরাই আমরা ওখান থেকে উঠানোর চেষ্টা করি, কিন্তু তাকে পাই নাই। এরপরে ফায়ার সার্ভিস, আমাদের পশ্চিম থানা, আশেপাশে যারা আছে তাদেরকে খবর দেয়। এত স্রোতের ভিতরে একটা মানুষ পড়ে গেলে থাকারও তো কোনো সিস্টেম না, বৃষ্টি হইলে দেখাও যায় না এই স্রোতের ওখানে। স্থানীয়রা প্রথমে নিজেরাই উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু পানিতে পূর্ণ ম্যানহোল থেকে তাকে খুঁজে না পাওয়ায় তারা দ্রুত খবর দেন ফায়ার সার্ভিসে। 2 বছর আগে এগুলো চুরি হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে সিটি কর্পোরেশন, মেডিকেল সবাই উভয়ের দায়িত্ব ছিল এটা দেখার। আমি বৃষ্টি এলে এদিকে প্রতিনিয়ত মানুষ উঠাই। আমরা কোন দেশের নাগরিক? একটা স্ল্যাবের জন্য একটা জীবন চলে গেছে। কিছুদিন আগেও একটা লোক মহিলা এখানে পড়ে গেছে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম জানান, ম্যানহোলের ভেতরে বিশেষ উদ্ধার টিম নামিয়ে অভিযান চালানো হচ্ছে। আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে, তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। একটি ম্যানহোলে ঢাকনা না থাকায় হারিয়ে যাওয়ার পথে একটি জীবন। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে বিশেষ পদক্ষেপ দেখতে চান তারা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ যেন থামছেই না। গত 6.5 মাসে গোষ্ঠীগত দাঙ্গা, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনায় 364টি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে, যেখানে 8 জন নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রবাসীদের অর্থের প্রভাব ও গ্রাম্য মোড়লদের উস্কানিতে সহিংসতা বেড়েছে। এমন পরিস্থিতিতে আপোষের সংস্কৃতি থেকে বেরিয়ে কঠোর আইনের প্রয়োগের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মেহিদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাইগ্রাম। গত 14 মে মাদক নিয়ে বিরোধে চান্দের ও সলিম গোষ্ঠীর মধ্যে হয় এই সংঘর্ষ। আগুনে পুড়ে দেওয়া হয় অর্ধশতক ঘরবাড়ি। এতে আহত হন চান্দের গোষ্ঠী মিরাজুল হোসেন।
জেলার অন্যান্য জেলাতেও গোষ্ঠীগত দাঙ্গা, আধিপত্যের লড়াই ও পাওনা টাকা ও মাদক নিয়ে সংঘর্ষ লেগেই থাকে। দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা নিয়ে রাতেও হামলার ঘটনা ঘটে কোথাও কোথাও। এতে হতাহতের পাশাপাশি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়ে থাকে। পুলিশ বলছে গত 6 মাসের ব্রাহ্মণবাড়িয়ায় 363টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয় কমপক্ষে 8 জন, আহত হয়েছে 1000-এরও বেশি মানুষ। অনেকেই অঙ্গহানি হয়েছে, আবার অনেকে হয়েছে নিঃস্ব। নেশাগ্রস্তদের দ্বারা এই ঝগড়াটা শুরু হলে এটা 2টা 4টা 5টা গ্রামে চলে যায়। যতগুলো ঝগড়া পর্যন্ত হয়েছে সব ছোট্টখাটো বিষয় নিয়ে, মানে আহামরি কোনো বিষয় না। অনেক পয়সা করে জায়গা এই পয়সার দাপটা এরা কি করবো কি না, আয়াসেরা এই দাঙ্গা হাঙ্গামা লাগাই দেয় হান্দা হে হান্দা না করার সহিতে তখন তারা আমার জামাইরে হত্যা করেছে। এসব ঘটনায় মামলা হলে মোটা অঙ্কের অর্থ দিয়ে আপোষ হয়, প্রকৃত অপরাধীরা পার পেয়ে যান। ফলে গ্রাম্য সহিংসতা ক্রমশই বাড়ছে। এসব ঘটনার পেছনে সমাজের একটি বিশেষ শ্রেণী আছে যারা দুপক্ষকে লাগিয়ে এখান থেকে একটা বিশেষ ফায়দা লুটে থাকে। এদিকে দাঙ্গা হাঙ্গামা রোধে আইন প্রয়োগ করা হচ্ছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। ঘটনা ঘটার পর থেকে আমরা অভিযান অব্যাহত রাখি এবং ঘটনায় যারা জড়িত, প্রকৃতপক্ষে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করি এবং আমাদের গ্রেফতারের চেষ্টা আমরা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত। সাংস্কৃতিক জেলা খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম্য সহিংসতা কমিয়ে আনতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োগ দেখতে চান এলাকাবাসী।